ভোল্টের পাওয়ার প্ল্যান্টের জন্য একটা পলিসি করেছিলাম, সেটাকে বলা হয়েছিল প্রাইভেট সেক্টর পাওয়ার জেনারেশন পলিসি 1996, যেটা পরে একটু রিভাইজ করা হয় 2004। এই পলিসিটা was a very good policy, internationally very acceptable one, এবং এইটা আওতায় আমরা যে দুটা বড় বড় পাওয়ার প্ল্যান্ট করেছিলাম মেঘনাঘাট এবং হরিপুর, সেই দুটো পাওয়ার প্ল্যান্ট কিন্তু অত্যন্ত কম্পিটিটিভ রেটে আমরা করেছিলাম, কারণ ইট ওয়াজ এ টেন্ডার ওয়ান, ইন্টারন্যাশনালি টেন্ডার হয়েছিল, এবং সেই টেন্ডার করা ভিত্তিতে আমরা যে রেট পেয়েছিলাম তখন নেবারিং পাকিস্তান এবং ইন্ডিয়া তুলনায় ইট ওয়াজ ফার লো। এবং তখন মানে আমরা যখন 2.73 সেন্টে বিদ্যুৎ ক্রয়ের চুক্তি করেছি, সেই সময় পাকিস্তান 6 সেন্ট, ইন্ডিয়া 7 সেন্টের বিদ্যুৎ চুক্তি করেছিল, এবং তাদের লোকজন আমাদের সঙ্গে দেখা করবার জন্য এসেছিল যে হাউ ইউ কুড ডু ইট। তো এই যে পলিসিটা আমরা করেছিলাম, সেই পলিসিটা কিন্তু আলটিমেটলি তারা মানে পরবর্তীতে অনেক গভর্নমেন্ট সেটা কিন্তু আর কন্টিনিউ করেনি, না করে তারা কুইক এনহ্যান্সমেন্ট পলিসি বলে একটা পলিসি করলো, যেটা স্পেশাল অ্যাক্ট হিসাবে। এটা তাহলে এইটাকে আমি আর ডিটেইলে গেলাম না, আমি কুইক এনহ্যান্সমেন্ট অফ ইলেকট্রিসিটি যেটা মানে একটা স্পেশাল প্রভিশন অ্যাক্ট করলো, যেখান থেকে তারা মানে টেন্ডারিং প্রসেসটাই তুলে নিল। তার মানে আর টেন্ডার হবে না, ইট উইল বি সিলেক্টেড। এখন এই সিলেকশনটা এইটা একটা তখন এখানে একটা হিস্টোরিক্যাল কনটেক্সট দেওয়া ছিল, ওদের যে মানে যে অ্যাক্টে এই প্রভিশনটা দেওয়া হয়েছিল যে কেন তারা এটা করতে চায়। এই স্পেশাল অ্যাক্টটা এই জন্য করতে চেয়েছিল, তারা বলছে যে আমাদের দেশে এখন বিদ্যুৎটা খুব সঠিক, ইমিডিয়েটলি তাদেরকে সিলেকশন করে ইমিডিয়েটলি মানে বিদ্যুৎ আনা বা ইমিডিয়েটলি এনার্জি আনা, ইভেন শুধু বিদ্যুৎ না, ইম্পোর্ট অফ এনার্জিও এখানে সিলেকশন করে দেওয়া হয়েছে অনেকগুলো পার্টিকে। তো এই সিলেকশন প্রসেসটা ছিল ভীষণভাবে অনিয়মে ভরা। তো এইটাকে আমরা বরাবর মনে করি যে একটা বড় ভুল ছিল, এবং এইটার অ্যাডভান্টেজটা কি করে নেওয়া হয়েছে আমি আরেকটু ডিটেলে আসছি। আমি কয়েকটা এক্সাম্পল এখানে দিচ্ছি, যেমন একটা সামিট মেঘনাঘাট পাওয়ার ইউনিট মেঘনাঘাট, আমি একটা কাজ করেছিলাম আর কি, যে এই স্পেশাল অ্যাক্টে যেসব প্রকিউরমেন্টগুলো হয়েছে সেইগুলোর মধ্যে কি কি দোষ ত্রুটিগুলো আলটিমেটলি ছিল, সেটা বের করার জন্য আমরা 5টা সামিট মেঘনাঘাট, ইউনিট মেঘনাঘাট, আনোয়ারা ইউনাইটেড আনোয়ারা, প্যারামাউন্ট এবং দেশ এগুলো কেন 5টা, একটা 5 ধরনের, কোনোটা কম্বাইন্ড সাইকেল, কোনোটা ডুয়েল ফুয়েল কম্বাইন্ড সাইকেল, কোনোটা এইচএসডি অপারেটেড, কোনোটা এইচএফও অপারেটেড, কোনোটা আরেকটা আছে পিওর ফার্নেস অয়েল অপারেটেড। তো এরকম কয়েকটা ডিফারেন্ট কেস আমরা আলাদা নিয়ে দেখেছি। যেমন সামিট মেঘনাঘাটটার কথা আমি যদি বলি, এটা কিন্তু একটা 583 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট, বিরাট একটা পাওয়ার প্ল্যান্ট, এবং শুনলে অবাক লাগবে যে এটা কিন্তু মোস্ট এফিশিয়েন্ট পাওয়ার প্ল্যান্ট। আমরা যখন পৃথিবীর সবগুলো পাওয়ার প্ল্যান্ট লিস্ট করি, এই পাওয়ার প্ল্যান্টে কিন্তু ভেরি এফিশিয়েন্ট। কিন্তু প্রবলেমটা কোথায় দাঁড়ালো যে তাদের ট্যারিফটা, তারা কিন্তু একটা হলো এফিসিয়েন্সি খেয়াল করেন, এফিসিয়েন্সি অফ দি মেশিন, তার মানে সে ফুয়েল কম খরচ করে অ্যাজ কম্পেয়ার টু আদার পাওয়ার প্ল্যান্ট, কিন্তু তার রেটটা সে অ্যাজ কম্পেয়ার টু আদার অনেক বেশি। সেই বেশিটা অ্যাপারেন্টলি এত বেশি, তার অনেকগুলো কারণ আছে, সবটাই কিন্তু সে বেশি সে অ্যাগ্রিড মানে ওদের মানে ডিউরিং নেগোসিয়েশন অ্যাগ্রি করায়নি, সেটা বিকজ অফ দি পলিসি। যে পলিসিটা ওই যে প্রথম প্রাইভেট পলিসিটা ছিল, সেই পলিসিটার মধ্যে বলা ছিল, এবং মানে যেটা আমাদের পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান যেটা, সেখানেও কতগুলো লোকেশন বলা ছিল যে এই জায়গাগুলোতে পাওয়ার প্ল্যান্ট করবে। সেই সব জিনিসগুলোকে অ্যাডায়ার করেনি। অ্যাডায়ার কেন করে নাই? কারণ ওরা তো নিজেরা সিলেকশন করেছে একটা জায়গা, এই জায়গাটায় পিএসএমপিতে পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যানে এই জায়গায় কিন্তু পাওয়ার প্ল্যান্ট বসানোর
অনুমতি ছিল না বা দরকার ছিল না, কিন্তু ওরা যারা এই স্পেশাল অ্যাক্টে তারা সিলেকশন করে নিল অন্য আর একটা জায়গায়। ফলটা কি দাঁড়ালো, দেখা গেল যে এইখানে কিন্তু তারা ডিসপ্যাচ দিতে পারলো না, কিন্তু চুক্তি বলছে যে তুমি ডিসপ্যাচ দিতে পারো আর না পারো, তোমাকে আমাকে ফুল ক্যাপাসিটি পেমেন্ট দিতে হবে। এই যে একটা বড় ভুল, আমি যদি নিশ্চিত না হই যে একটা পাওয়ার প্ল্যান্টে আমি ফুল তার বিদ্যুৎটা কিনতে পারবো, তাহলে ওখানে আমি পাওয়ার প্ল্যান্ট তো বসাবো না। এই জিনিসটা ইজ এ মানে খুবই মানে খারাপ সিদ্ধান্ত হয়ে গেছে এই অ্যাক্টে সিলেকশনের প্রসেসটা। এই যেমন আমরা আদানি নিয়ে কথা বলছি, আদানির যে পাওয়ার প্ল্যান্ট অ্যাপারেন্টলি আমি যে কথাটা এখনই বলতে যাচ্ছি আপনারা হই হই করে উঠবেন, ইট ইজ এ ভেরি ভেরি গুড পাওয়ার প্ল্যান্ট। কেন? আদানির এই পাওয়ার প্ল্যান্টের কোল পাওয়ার প্ল্যান্ট বসাচ্ছে ইন্ডিয়া, কোল ওইখানেই তৈরি, ওইখানে খরচ করতেছে, ওদের সব কিছু ওদের। আমাদের এখানে আমি খালি বিদ্যুৎটা কিনছি, আমার এখানে কিন্তু কোনো পরিবেশগত, এই যে আপনারা পরিবেশের কথা বলছেন, পরিবেশগত কোনো ক্ষতি নাই, কোনো সমস্যা নেই। তাহলে কেন এটাকে আমরা এত খারাপ বলছি? কেন? তার প্রধান কারণ হলো চুক্তি। চুক্তিটা এই সেই চুক্তিতে যেহেতু সেটা ওয়ান ওয়ে কোনো ধরনের টেন্ডার ছাড়া চুক্তি হয়েছে, চুক্তিটা কি করা হয়েছে, এইখানকার যে কোলের প্রাইস, আপনাদেরকে প্রথমেই বলেছি যে price of the fuel constitute the major component of the total cost of the power. এখন সেই ফুয়েলটা মানে সেই কোল কিন্তু আদানি তার ইয়ে থেকে তার কোল মাইন থেকে ডিস্ট্রিবিউট করা কেনা হবে। এই ট্রান্সমিশন লাইন তার মানে খরচায় করা হচ্ছে, এই মানে এই সব কিছুই কিন্তু আদানির। তার মানে বলা হয়েছে চুক্তিতে যে যে জিনিস আদানি করছে, আদানি সিলেকশন করবে তার ট্যারিফ। তাহলে চিন্তা করেন, যেমন ওয়ান ওয়ে ব্যাপার হয়ে গেল, আদানি সিলেকশন করতেছে ট্যারিফ। আমি কি দামে বিদ্যুৎ তার কাছ থেকে কিনবো সেটা যে বিক্রি করবে সে ঠিক করবে। তা আমি অ্যাজ এ বায়ার আমার এখানে কোনো সাপোর্ট নেই। হোয়ারএজ এইটা কিন্তু একটা আদর্শ পাওয়ার প্ল্যান্ট হতে পারত, আমরা কিন্তু সিলেকশন করতে পারতাম, যেহেতু আমরা নেগোসিয়েশনে কত পুয়ার না, আমরা ইচ্ছে করে ছেড়ে দিয়েছি। আমরা নেগোসিয়েট করতে পারতাম, আমাদের কিন্তু ওই আদানির পাওয়ার তখন দরকার ছিল না, কারণ আমাদের অনেক বেশি উদ্বৃত্ত পাওয়ার ছিল। আমাদের কিন্তু নেগোসিয়েশন করার অনেকগুলো টুলস ছিল। আমরা বলতে পারতাম তোমাদের পাওয়ার নেব না, কিন্তু তা আমরা বলতে পারি, কারণ আমরা তো নেব বলে বসে আছি। তো আসলে এখানে কিন্তু আমাদের এমন কোনো ক্রাইসিস ছিল না যে আমাদের নিতেই হতো। কিন্তু এই অ্যারেঞ্জমেন্ট অফ ইম্পোর্টিং পাওয়ার, যেখানে আমাদের কোনো ইনভলভমেন্ট নেই, আমাদের পরিবেশগত কোনো ক্ষতি নেই, এটা আমাদের জন্য আদর্শগত একটা জিনিস ছিল, কিন্তু আমরা সেটাকে ইউজ করতে পারি না আমাদের নেগোসিয়েটররা, কারণ আমরা অলরেডি ওদের কাছে আগেই বিক্রি হয়েছিল। আচ্ছা গেল। ঠিক একই রকমভাবে আমি মেঘনাঘাটের কথা বলতে পারি। মেঘনাঘাট ইউনিট এটা আরেকটা বড় ইয়ে। এইখানে একটু ছোট করে বলে রাখি, যদি টেন্ডার হতো এখানে কিন্তু প্রাইভেট পাওয়ার কিন্তু ওই আম বিক্রির মতো একটা প্রাইস না, কত টাকা কেজি, 8 টাকা কেজি, এরকম না। এইখানে প্রায় 10টা কম্পোনেন্ট মিলে ট্যারিফ সিলেকশন হয়। তা এখন এবং সেই 10টা ট্যারিফও আবার যত বছর, যদি 22 বছরের চুক্তি হয়, তাহলে চিন্তা করেন, যদি আমি এরকমভাবে বলি 10টা ট্যারিফ 22 বছর, 22 × 10 মানে 220টা ট্যারিফ। একটা চুক্তি যখন হবে একটা প্রাইভেট পাওয়ারের সঙ্গে 220টা ট্যারিফ হচ্ছে। এখন এই 220টা ট্যারিফ কেমন হবে এইটা আবার ডিটারমিন করার জন্য একটা লিকুইডিট মানে আরেক ধরনের বিষয় ট্যারিফ মানে সিঙ্গেল ট্যারিফে নিয়ে আসতে হয় আর কি। তো আমরা সেই সিঙ্গেল ট্যারিফের কথাটা পরে আসছি। আচ্ছা এখানে আসি যে যদি টেন্ডার যখন আমরা করতাম, যখন ওই প্রথম বলছি যে প্রথম যখন আমরা যে অ্যাগ্রিমেন্টটা করেছিলাম, যেখানে টেন্ডার করেছি, সেখানে আমরা কন্ডিশনে বলে দিয়েছিলাম যে এই যে প্রথম দিকে তুমি বেশি টাকা নিতে পারবে। যদি 22 বছরের চুক্তি হয়, সে প্রথম 2 বছরে হয়তো ম্যাক্সিমাম টাকা নিয়ে নেয়, বাকি 20 বছরে কম টাকা নেই, এরকম হতে পারে।
কিন্তু টোটাল হিসাব করে সে আমাকে দেখিয়ে দিতে পারে যে লেভেলাইজ ট্যারিফটা আমাকে সমান দেখিয়ে দিতে পারে। কিন্তু আমি যদি ওকে বলে দিই কন্ডিশনে কন্ট্রাক্টে যে না প্রথম 2 বছরে তুমি ট্যারিফের এত পার্সেন্টেজ বেশি নিতে পারবে, এই চুক্তিগুলো কিন্তু টেন্ডার হলে হতে পারে। কিন্তু যেহেতু এখন টেন্ডার হয়নি, এখানে খেয়াল করেন, এটা ভেরি ইম্পর্টেন্ট, এইটা আপনাদেরকে আমি লক্ষ্য করতে বলবো। সলিসিটেড যেটা ছিল সেখানে কিন্তু দেখেন ট্যারিফটা 9 প্রথম বছরে সলিসিটেড মানে টেন্ডার হয়েছিল, কিন্তু যে দুইটা মানে সলিসিটেড হয় নাই ওরা কিন্তু 11 করে নিয়ে গেছে নেগোশিয়েট করে, বলছে না এটা 11 দেন, তার প্রথম 2 বছর বেশি বেশি নিয়ে গেছে। এইটা কিন্তু মানে খুবই পিওরলি আমাদেরকে ঠকানো। তো এই যে এখানে এটা আমি ব্যাখ্যা দিলাম না, এটা মানে মোট কথা আমি তাহলে যা